হ্যালো, আই থিঙ্ক উই আর লাইভ। ইয়েস উই আর। লাল আলো চলে গেছে। আমি সেই ঘরটা এখন বসে, যেই ঘরটা নিয়ে আমরা ছোটবেলা অনেক স্বপ্ন দেখতাম। আর এখানে এমন কিছু লোকের বসবাস ছিল যাদের কথা ভেবে, যাদের গান বাজনা শুনে আমরা বড় হয়েছি। We have drawn inspiration out of these people, these souls. And I'm sitting with a person whom I have adored through my childhood. মানে এরকম না যে বিশাল সিনিয়র আমার থেকে প্রচুর প্রজন্মের আগে, তা নয়। But yes, we have looked up to his music, we have looked up to his motive. আর যা উনি করছেন has been তুলনামূলকভাবে অনেকটা এগিয়ে অনেকের থেকে। কারণ মিউজিক সিন অনেক রকমের লোকজন এসেছে, তারা তাদের নিজের গান বাজনা করেছে, একটা লেগাসি ক্রিয়েট করেছে, তারপরে তারা চলে গিয়েছেন। আবার কিছু লোক যারা থেকে গিয়েছেন এবং দে আর ট্রাইং টু গিভ ব্যাক টু দ্য সিন ইন দেয়ার ওন ওয়ে। অ্যান্ড ইন্ট্রোডিউসিং টু ইউ, যারা আমায় ফলো করো অলরেডি দেখেছো, গৌরব চ্যাটার্জি আকা, আমাদের প্রিয় গাবুদা অন দ্য হাউস। নমস্কার নমস্কার। আমরা এবার ফ্রেমটাকে একটু সেট করে নিই আমাদের মতন করে। এই হচ্ছে আমাদের ঘর। তাহলে কি আমাদের একটু এটাকে আমরা পিছিয়ে দিচ্ছি অল্প করে, তাহলে সব চলে আসবে। পারফেক্ট। হ্যাঁ, বেশ। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, তাহলে গাবুদাকে দেখা গেছে, গাবুদার সামনে আমি বসে টু স্টার্ট উইথ যেটা আমি তোমাকে বলছিলাম, আমরা গাবুদার ছোটবেলা জানি, গাবুদা কিভাবে গান বাজনা করেছে, কিভাবে বড় হয়েছে। হি হ্যাজ স্পোকেন অ্যাবাউট ইট ইন আ নাম্বার অফ ইন্টারভিউজ। হ্যাঁ হ্যাঁ, তো এটা ইন্টারভিউ নয়। প্রথমত আমি বলে রাখি, গাবুদা বলেছিল আমি ইন্টারভিউ দিতে পছন্দ করি না। এটা ইন্টারভিউ নয় আদতেই, এটা একটা লাইভ আড্ডা। আর আমি বিগিন করব যেটা দিয়ে, সেটা হচ্ছে যে গাবুদা এখন একটা তো এরা ইজ লস্ট, বাংলা মিউজিকের এরাটা চলে গেছে। হ্যাঁ, মানে অন্যভাবে হচ্ছে, অনেক ইন্টারেস্টিং ভাবে হচ্ছে এখন। কিন্তু মেইন স্ট্রিমটা এসেনশিয়ালি কয়েকটা কি হয়, প্রচুর বলিউড বাজে এখানে, আর কিছু ছবির গান বাজে। তার বাইরে এতটা কাজ হয়, হচ্ছে, প্রত্যেকে করছে, অনেক রকমের কাজ হচ্ছে। সেটা যারা খুঁজছে তারা পাচ্ছে। আগে কি হতো, মানে ইউ নো, ইট জাস্ট ফল অন ইওর ল্যাপ এন্ড দেন ইউ চুজ, যাচ্ছে এটা আমার ভালো লাগে, এটা লাগছে না। এখন লোকে খুঁজছে, যারা খুঁজছে তারা পাচ্ছে, তো যারা খুঁজছে না তারা পাচ্ছে না। তো এখন একটা অন্য সিন আছে যে নতুন কাজ শুনতে হলে এটা খুঁজতে হবে, খুঁজতে হবে। তো খোঁজার ধরনটা কি? মানে মানে যেটা পাচ্ছি, যেটা রেডিলি পেয়ে যাচ্ছি, উইচ ইজ বলিউড এবং সিলেক্টেড বাংলা ছবি। কোথায় খুঁজবো? ইন্টারনেট আছে, আমাদের কাছে ইন্টারনেট আছে, যেখানে মানে একটুই সোশ্যালতে চোখ গোলালেই কিন্তু দেখা যায় শহরে কোথায় কি হচ্ছে, বাকি কি নতুন গান বার করছে, একটু ওটা করলেই পাওয়া যায় কিন্তু, এবং সেখান থেকেই কিন্তু খুলে যায় ইজি। এখনো ওটাও যে খুব কঠিন একটা প্রসেস তা নয়, কিন্তু খোঁজার চোখগুলো কি হারিয়ে যাচ্ছে? সেটা কি হয়, মানুষজনের ব্যস্ততা এত বেশি, ওসব বেড়েই চলেছে সবার জন্য। মানে আই থিঙ্ক যখন আমি 15 ছিলাম, তখন আমি যত ব্যস্ত ছিলাম, তার থেকে আজকের দিনে যে 15, এই ফিল্ডটা অনেক বেশি ব্যস্ত, জীবনটা অনেক ফাস্ট ওইভাবে দেখতে গেলে। এবং হ্যাঁ, যখন আমি এটা সেই আমাদের নেটওয়ার্ক কাকুদের আছে এইসব এত ডেটা ইউজ করছে, এত করছে না। সো আই থিঙ্ক খুব সিম্পল, যারা নতুন গান শুনতে চান একটু খোঁজ রাখুন, প্রচুর লোকজন নতুন গান করছে এবং ইন্টারেস্টিং কাজকর্ম হচ্ছে, এটা একটা ব্যাপার। এবং নতুন জেনারেশন খুবই ভালো ভালো, ওদের মিউজিক সিন অনেক বেশি, আমি বলবো পলিশড, মানে ইভলভড। মানে পাচ্ছে না, ওরা হয়তো অতটা যায় না, কিন্তু you know, they are sticking to it. That is where you come into the picture in a lot of ways. আমি চেষ্টা করছি আমার দিক থেকে আরো লোকজন সাইফার সিন সেটআপ করা, আন্ডারগ্রাউন্ড সিন সেটআপ করা। সাইফারটা অ্যাকচুয়ালি এসেনশিয়ালি সিজিরা করে, ওদের তো সাইফার প্রজেক্ট আছে এবং অনেক পুরো পশ্চিমবঙ্গ জুড়ে দেখি আমি এটা হচ্ছে, চারিদিকে সাইফার হচ্ছে। এরা খুব ইন্টারেস্টিং একটা হিপ হপ সিন, যেটুকু আমি কাজ করতে চাই। আমার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের হিপ হপ সিনটা অনেকটা আমাদের এখানকার বাংলা ভাষায় রক মিউজিকের সিনটা 99, 2000 ওই সময় যেরকম ছিল ওরকম মনে হয়। মানে ইন সেন্স আর্টিস্টরা ইয়াং, তাদের অডিয়েন্স প্রাইমারিলি ইয়াং, কিন্তু খুব কনভিকশন, এবং সেই অডিয়েন্স সব জায়গায় যায়, আর্টিস্টরা খুব কনভিকশন নিয়ে কাজ করে।
তার জন্য আমার খুব এক্সাইটিং লাগে, যে কারণে আমি ব্লক পার্টি বলে একটা ফেস্টিভ্যাল করেছিলাম। তারপরে আমার বন্ধু শুভজিৎ, আমাদের আগের কোচ টিচার, ও আর ওর সাথে নিজে আমি করেছিলাম নিজের গান বাংলায় গান বলে একটা শো, এবং লেটেস্ট দৃশ্য গ্রুপ বলে একটা শো করলাম, যেখানে আমি just যাচ্ছিলাম। বাংলা রক ব্যান্ডরা এবং এখানকার হিপ হপ একটা একসাথে পারফর্ম করেছিল। সো ইন্টারেস্টিং কাজকর্ম হচ্ছে, লোকে করছে, আমিও করছি, নতুন কিছু ভালো লাগলে তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। তবে আমি আরো অনেক বেশি এই কাজটা করতে চাই। মানে বেসিক আইডিয়া হচ্ছে এমন কনসেপ্ট যেগুলো আমি দেখতে চাই সেগুলো আমি ক্রিয়েট করছি, এবং এবং শুধু আমি একা না, এটা বলা খুব ভুল হবে, আরো অনেকে করছে কিন্তু তাদের মতো করে। শায়ক আছে, শায়ক দাসও করে, ও ওর মতো একটা, এক একজন এক একটা ওয়ে অফ এক্সপ্রেশন ওয়ার্কিং আছে। তারপর ওই সাইডে আমাদের অভিষেক চক্রবর্তী আছে, রনি, ও সিঙ্গার সং রাইটারদের নিয়ে অনেক কাজ করে। র্যাপ সিনটায়, হিপ হপ সিনটায় তো সবাই নিজের মতো করে সারাক্ষণ কিছু না কিছু করছে, এবং অনেকে, মানে অনেকগুলো নাম এখন আমি অবভিয়াস নাম এই মুহূর্তে মাথায় আসছে, কিন্তু আইদার তারা এক সময় করেছে, এখন একটু আবার করবে, মানে ইভেন লাইক রূপম বাংলা রক ম্যাগাজিনটা এত সিরিয়াসলি একটা সময় করেছে, এবং সেই সময় প্রচুর ব্যান্ডরা, নতুন ব্যান্ডরা তখন বইমেলায় স্টলটা গিয়ে বাজাতো, তাদের কাভারেজ যে একটা ওরকম ম্যাগাজিন হচ্ছে সেই ব্যাপারটা করতো, এবং আরো অনেকে মিলে করেছে। সো আই জাস্ট ডুইং মাই বিট। আমি আমার দিক থেকে যেটা যতটা করতে পারি চেষ্টা করছি করার। ফাটিয়ে হোক। একটা জায়গা রাবুদা, যেটা আমি অনেক সময় জিজ্ঞেস করতে চেয়েছি, একটা দিক থেকে দেখতে গেলে তো তুমি একটু প্রিভিলেজ, মানে ইন টার্মস অফ মিউজিক ইউ হ্যাভ হ্যাড দ্য প্রিভিলেজ অফ ইয়োর লিনিয়েজ, কিন্তু ওই সময়টা যখন বাংলা রক ম্যাগাজিন ওয়াজ অ্যাট ইটস পিক, বন্দা তোমরা করছো ফাটিয়ে মিউজিক, আর তোমাদের যে ক্যামেরাডারিটা, ওটাও একটা দারুণ ব্যাপার ছিল। তখন যারা তোমাদের সংস্পর্শে এসছে, ব্যান্ড ওয়াগন, ব্যান্ডে মাতারাম, তাদেরকে তোমরা প্রচুর পুশ করেছো, এন্ড দে হ্যাভ ইভলভড। বাট এখনকার স্টেজে দাঁড়, নাও উই টক অ্যাবাউট মিউজিক, উই টক অ্যাবাউট সাইফার্স, উই টক অ্যাবাউট র‍্যাপস, এখন বাংলা ব্যান্ড আছে বিশ্বগুরুরে প্রাচীর দেখতে একসাথে বললাম, প্রাচীর উঠেছে রাত্রি 11:30, ক্রাউড ওয়াজ দেয়ার, দমদম অনেকে, এবং এমন এমন লোকজন ছিল যারা কলকাতাতেও কাটিয়ে দেয়, তাহলে এতক্ষণ ছিল কি? আজকের দিনে যদি বাংলা রক ব্যান্ডদের বা বাংলা ব্যান্ড, আমার বাংলা ব্যান্ডটাও ব্যান্ড, নিজের ভাষায় যে গান করে সেরকম ব্যান্ড, বাংলা ভাষায় যে ব্যান্ডরা কাজ করে, তাদের যখনই শো হচ্ছে সেখানে কিন্তু ভিড় হচ্ছে। কি করে হচ্ছে? নিশ্চয়ই সেজন্য আছে। আমি এটাই প্রাচীনের এক্সাম্পলটা আরো দিলাম, প্রাচীনকে অনেকদিন পরে অনেকে দেখতে পেল, তো তারা জাস্ট ওয়েট করেছে শেষ অব্দি, এবং সেটা একটা খুব বড় ব্যাপার। কমিটমেন্টটা সেই লেভেলের আছে। আচ্ছা, আমার মনে হয় দেখো, সবাই নতুন গান শুনতে চায়, সবাই, মানে এই যে আমি এই শোটাতে কতজন প্রথমবার প্রাচীর শুনলো, বা অন্য ব্যান্ড প্রথমবার নট ইন দ্য স্কাইকে শুনলো, কিসাকির কাজ প্রথমবার শুনলো, সিমিলারলি প্রচুর লোক প্রথমবার এই হিপ হপ আর্টিস্টদের শুনলো। সো এবং অনেকে যারা ওদেরকে শুনতে গেছিল তারা তো গেছিল, ওই প্রত্যেকের ফলোয়িং তো, প্রাচীনের ফলোয়িং, কিসাকির ফলোয়িং, কি নট ইন দ্য স্কাইয়ের ফলোয়িং, বা এই সাইডের সিসিদের ফলোয়িং, যেটা বা ওয়াইসার, ওদের ফলোয়িং, সবারই নিজস্ব ক্রাউড তো ছিল যারা তাদের কাজ ভালোবাসে, কিন্তু তাদের প্রিয় আর্টিস্টদের শুনতে গিয়ে আরো বেশ কিছু আর্টিস্টদের ডিসকাভার করলো তারা, যাদেরকে ওইভাবে আগে শুনে তারা। সো আই থিঙ্ক দ্যাটস আ গ্রেট থিং। সেটা হলে কি হয়, লোকে নতুন গান তার দিক থেকে শুনতে পায়, এবং আর্টিস্টদেরও নতুন ফলোয়ার্স, বা এইভাবে যারা তাদের কাজ ফলো করবে, ফলোয়ার বলতে ইনস্টাগ্রামের ফলোয়ার বা ফেসবুকের ফলোয়ার বলছি না, বাট ইন দ্য ট্রু সেন্স যে আচ্ছা, মানে আমি সাউন্ড চেকের সময় দেখলাম যে, মানে শোয়ের সময়, সাউন্ড চেকের সময় সব সময় যে আচ্ছা ইভেন্টটা আছে, আচ্ছা এদের তো শুনে নিই, আচ্ছা গিয়ে জিজ্ঞেস করছে আপনাদের গান কোথায় পাবো। সো এগুলোই হচ্ছে ব্যাপার, এটা খুব ইম্পর্টেন্ট। লোকের যে চাহিদাটা এখনো আছে বাংলা শোনার, লাইভ শো এর যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু ইজ লাইক নো আদার এক্সপিরিয়েন্স আর কি, মানে বা লাইভ শো এর এক্সপিরিয়েন্স অন্য কিছু। আজকে তুমি পৃথিবীর গ্রেটেস্ট সাউন্ড সিস্টেম নিয়ে বাড়িতে বিশাল বড় স্ক্রিনে
একটা ইনক্রেডিবল কনসার্টের ভিডিও দেখতে পারো, বাট ইট ক্যান নেভার রিপ্লেস দ্য ফিলিং অফ বিইং দেয়ার অর এক্সপিরিয়েন্সিং ইট দেয়ার। ওইটা একটা খুব বড় ব্যাপার, একটা লাইভ শো এক্সপিরিয়েন্স করো। যে কারণে অনেককে বলে যে লাইভ শো থেকে পুরো শোটা ক্যামেরাতে ভিডিও তুলো না, এক্সপিরিয়েন্স করো জিনিসটা, কারণ ওইটা অপূর্ব। দ্য সাউন্ড অ্যান্ড সোয়েট দেশে সাউন্ড সোয়েট ওয়াইব পুরো ব্যাপারটা ওখানে থাকা, ওটা একটা ক্যামেরা ফোন আর কতদিনের জিনিস, খুব বেশি বছর তো হয় না। তার আগেও তো শো দেখতাম, এখন ছোট বয়স থেকে লাইভ কনসার্ট দেখি, তো সে তো বলে। এটাতে আমার একটা প্রবলেম আছে, এই মানে চোখ দিয়ে না দেখে ফোন দিয়ে দেখার একটা প্রবণতা খুব বেশি। হ্যাঁ, মানে আমি আই গেট ইট যে একটু ক্লিপ নিলাম, হ্যাঁ। পোস্ট করবো, বাট পুরো শোটা I have seen hands that don't go down. এক্স্যাক্টলি আমি স্টিক হয়ে যখন এসেছিলাম সেটাই দেখছিলাম। তাও তো আমি থার্ড রোতে ছিলাম, হ্যাঁ, তার মধ্যে দিয়ে স্টিক হয়ে দেখছি, পিছনে যারা ছিল তারা তো কিছুই দেখতে দেখতে পাচ্ছি হচ্ছে না। they seem the phones ওর মধ্যে স্টিভাইকে দেখতে। মানে আই উড সে যে লাইভ শোতে গেলে ওটা এনজয় করো, ওই ফিলিংটা তুমি কোনোদিনও ভিডিওয়ে পাবে না। উপলব্ধি দরকার বেসিক্যালি। হ্যাঁ, টকিং অফ উপলব্ধি, মানে তোমার এখনকার দাঁড়িয়ে হুম। who are the singer songwriters that inspire you অনেকে আছে, আজকের ডেটে কন্টেম্পোরারি? প্রচুর, মানে আমি যদি লোকাল সিন বলি, আমার যারা এখন হিপ হপ করছে ওদের পুরো অ্যাপ্রোচ বা ওরা যেভাবে কথা বলে বা যেভাবে তাদের পয়েন্ট অফ ভিউটা পোর্ট অ্যাক্রস, ওটা আমার খুব ভালো লাগে। প্রচুর নতুন সিঙ্গার সং রাইটার আছে, শাগনিকের কথা আমি সবসময় বলি, শাগনিক লাহিড়ী, ওর কাজ আমার ভীষণভাবে ভালো লাগে। তারপরে এখন অনেকে আছে, ঠিক আছে, মানে এটা একটা আনএন্ডিং লিস্ট। মানে সাহিত্যদের কাজ ভালো লাগে, নতুনদের কথা বলছি, মানে সাহিত্যরাও নতুন, আমরাও অনেক দিনের, কিন্তু প্রচুর লোকজন অনেক কিছু করছে, যেগুলো দেখে মনে হচ্ছে আচ্ছা কত ভালো কাজ হচ্ছে, আর কত সুন্দর কাজ হচ্ছে। তো সেটা তো রয়েছেই আর কি। আর প্রচুর লোকজন মেটাল ব্যান্ডগুলো যেগুলো আছে তারা কি তাদের কনভিকশন, আবার মেটাল সিনটা একটা ওই নতুন একটা ব্যান্ড যারা কিনা ওই প্রত্যেকটা ক্লাসিক সংকে ভাঙছে, নতুন করে তৈরি করছে, আই এম নট গেটিং দ্যাট নেম, অসমাপ্ত কি অসমাপ্ত। হ্যাঁ, অসমাপ্ত মজাদার ছেলেগুলো, খুব ভালো, ওটা তো খুবই মজার লাগে, ওদের কাজ আমার খুব ভালো লাগে। ওরা একটা অন্য, কিন্তু ওটা একটা অন্য দিক, ঠিক আছে, ওরা একটা এই আরো মুখটা লুকিয়ে রাখে, আইডেন্টিটি এক্স্যাক্টলি কে কেউ জানে না, ওই ব্যাপারটাও খুব খুব ইন্টারেস্টিং জিনিস। তো যদিও আমি মনে হয় আমি একজনকে চিনি, আমি একজনকে আমার একটু ছাত্রর মতো দেখতে লাগবে আমার, তো দেখতে হবে, ওর সাথে আমার দেখা হলো কি রে তুই ওটা নাকি, আমাকে কি একটা বলেওছে যে নাকি আমার ছাত্র আছে। তাহলে তুমি ঠিকই ভাবছো। আই থিঙ্ক কোন ছাত্র, মেবি আই থিঙ্ক আই নো। হ্যাঁ, ভালো কাজ করছে, ওরাও ভালো কাজ করছে। তারপরে ওরা যদি দেখে থাকে আমি শিওর এটা কোনো না কোনো ভাবে ওদের কাছে হয়তো পৌঁছবে। ওদের তো সবচেয়ে ইন্টারেস্টিং কিছু জীবন চাইছে আরো বেশি, শুরুতে হঠাৎ আমার থর ফরকে কি করেছিল বাট দে আর ডুইং গুড প্রোডাকশনস। হ্যাঁ, গুড স্টাফ। আর ভালো এই যে ওদের আইডেন্টিটিটাকে লোকে দেখতে পাচ্ছে না, ওইটাও খুব এক্সাইটিং একটা ব্যাপার। এক্স্যাক্টলি, এটা ওটা বেশ মজাদার। আমার তো খুব ভালো লাগছে। তারপরে আরো অনেকে আছে, আর মেটাল বেশ বড় বাংলা মেটাল ব্যান্ড আছে, সেই মাঝে ঝাড়গ্রামের একটা ব্যান্ডকে দেখলাম, আহুতি, একটা কর্ন টাইপের সাউন্ড। মাই গড, আমি ভাবছিলাম 2005-এ বসে আমি ঝাড়গ্রামে থেকে একটা কর্ন টাইপের সাউন্ডের ব্যান্ড আসবে আশা করতে পারতাম। তো সেগুলো হচ্ছে, এটাই 2025 হচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি আগে থেকেই শুরু হয়ে গেছে। কি হয় মানে মফস্বলে প্রচুর ফাটাফাটি কাজ হয়, ঠিক আছে, সেগুলো শহরে পৌঁছায় না, মানে পৌঁছানোর জায়গাগুলো এখন আমি আগে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোকে তৈরি করার চেষ্টা অনেকেরই আমাদের আর কি, এবং এই চেষ্টা করার লোকজনের সংখ্যা বাড়বে বলে আমার মনে হয়। সেটা কিন্তু হয়, সেটা হলেই যারা শুনছো এটা কিন্তু মাথায় রেখো, গাবুদার ইনিশিয়েটিভ সেজ যে জায়গাগুলো আগে ছিল যেখান দিয়ে মিউজিকের উৎপত্তি হতো সেই জায়গাগুলো একটু কমেছে, ফলত ইটস ইজ project, it's his motive to create more such places to inculcate more talent, যাতে করে মফস্বলের যারা ভালো গান গাইছে, মফস্বল শহর সব মিলিয়ে নতুন পুরনো, মানে এরকম না যে শুধু নতুন আর্টিস্ট, প্রচুর পুরনো আর্টিস্টের নতুন গান
লোকজন শোনা জানে। হয়নি। সেইগুলো যাতে একটু শোনা হয়। তো এটা করতে অনেককেই হবে, মানে আমার ভীষণভাবে মনে হয় লোকজনকে বলি যে তুমি একটা শো বা কোনো আর্টিস্ট কেন নেই, তার শো দেখতে চাও, ইফ ইউ ক্যান আই ডোন্ট ইউ অর্গানাইজ এ শো ইফ পসিবল, এবং কিভাবে কি হয়। সো অনেকে মিলে করলে আমি শিওর আরো অনেক বেশি লাইভ কনসার্ট হবে। আর লাইভ কনসার্টে গেলে ওটাকে এক্সপিরিয়েন্স করো, কারণ ওই ফিলিংটা আর কোনো কিছুতে পাবে না আর কি। সেটাই। প্লিজ, স্ট্রেট ফ্রম দি হর্সেস মাউথ। হ্যাঁ। আর হচ্ছে কাবুদা, তুমি যদি ড্রামস না বাজাতে তখন হুম। এনি আদার মিউজিক ইনস্ট্রুমেন্ট, আমি তুমি জানি না পারকাশনস বাজাও and all of that. না শিওর আমি হয়তো তাহলে গিটার বাজাতাম বা বেস গিটার বাজাতাম, হু নোজ, হতেই পারে। তুমি তো বাজাও মাঝে মাঝে, তো ইউ সিং ওটা বাড়িতে গানের জন্য ঠিক আছে, বাট ওগুলো একটু বাজাতে পারার সুবিধা হচ্ছে, কম্পোজ করতে সুবিধা হয়, গান বানাতে খুব সুবিধা হয় তখন। ওইটা কম্পোজিশন করার ক্ষেত্রে তো ভীষণভাবে হেল্প করে বটেই। সো সেটা করি আর কি। বেশ। কাবুদের ঘরে একটা ক্যারাভান রাখা, কারওয়া, এটা শোনা হয় তবে নট রিয়েলি, জাস্ট আছে। আচ্ছা, adds to the beauty of this room. হ্যাঁ, সুন্দর অ্যাস্থেটিক ঘরটা। আমার ফাট করে গান মনে পড়লো, শূন্য থেকে শুরু করে কোন শূন্য হবে। হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের কাগজের বউ ছবিটার কাজ। এটা বাসে শুট করা, ইফ আই এম নট রং। ওটা ওদিনকে শায়কের গলায়, কিন্তু শায়ক আসতে পারেনি শুনতে পাই আমাকেই, আমি আরেকজন বন্ধুকে নিয়ে এসেছিলাম যে তুই গানটা গা, বাট দেন ওর গানটা শোনা মানে জানা ছিল না বলে আলটিমেটলি আমাকেই গাইবার অভিনয় করতে হয়েছিল আর কি। কিন্তু ওটা খুব ভালো সময়, 2011-তে বেরিয়েছিল, 2010-এ শুট করা, রেকর্ড করা, যা কিছু। আর বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় খুব অ্যামেজিং একটা মানুষ ছিলেন, দাদার মতোই, এবং এমন একটা মানুষ যে ছবি ফিল্মসকে এত ভালোবাসতেন যে আমি খুব কম মানুষকে দেখেছি ফিল্ম অ্যাজ এন আর্ট ফর্ম তার প্রতি ওরকম ভালোবাসা। সো আর ওনার সাথে কাজ করা যে ক বছর করেছিল ওই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। তো খুবই মানে খুব প্রিয় মেমোরিজ আর কি এই সময়টা, সব কিছুই খুব প্রিয় মেমোরিজ। তো সেই বাহ, মানে ভাসছে গানটা আমার চোখের সামনে, দ্যাট শর্ট, সাচ বিউটিফুলি শর্ট, কোন শূন্য থেকে শুরু করে কোন শূন্যে আবার, মানে ইটস লাইক দ্যাট সাইকেল। ডিপ লেগেছিল গানটা আমার ওই সময়, আমি অনেক ছোট ছিলাম তখন। লেটস গো ব্যাক টু ফিউচার ফাউন্ডেশন। ক্লাস ধরো তখন 7-8, ফিউচার ফাউন্ডেশনের একাডেমিক্সের চাপ কিন্তু আছে বস। আছে, কিন্তু ফিউচার ফাউন্ডেশন একটা খুব বড় ব্যাপার, এটলিস্ট এখনো তো দেখি আরো বেশি করে হয়তো এটা হচ্ছে। আমাদের সময় থেকে কিন্তু আমাদের টিচাররা সবসময় আমাদের প্রত্যেককে এনকারেজ করতো যে নিজের কোনো প্যাশন থাকলে ওটাকে ফলো করতে, ডেফিনেটলি নট এট দ্য কস্ট অফ পরীক্ষার প্রিপারেশন। কিন্তু তাও মানে আমাদের কিন্তু স্কুলে সারাক্ষণ কিছু না কিছু হতেই থাকতো আর কি। ওই 12 মাসে 13 পার্বণ বলেন, ওই সিনটা কিন্তু ছিল আমাদের, এই কনসার্ট ওটা হেন তেন। আর এই যখন ইনফ্যাক্ট আমি শায়ক হচ্ছে আমাদের লক্ষ্মী ছাড়া শুরুর দিকে প্লেস, ও ফার্স্ট অ্যালবামটা ওর গাওয়া। ইনফ্যাক্ট আমাদের সেকেন্ড এভার গান যেটা বাবা বার করেছিল হচ্ছে পড়াশোনা জগৎগুলি, প্রথম গান ছিল, সেকেন্ড গান ছিল একই কথা শুনে বাবার গান, সেটা মায়া বহিনের ঘোরাঘুরি সম্পাদক মায়া ছিল, সেখানে শায়ক প্রথম গায় আর কি, তখন ব্যান্ডটা জয়েন করে। আর ব্যাপারটা হচ্ছে আমি আর শায়ক স্কুলে গান বাজনা করতাম, তো সেটা কিন্তু টিচাররা প্রত্যেক সময় এনকারেজ করেছেন আমাদের। এবং আজকের দিনে ওনারা কিন্তু, আমি যারা বলেন যে তাদের গর্ব হয়, তারা কিন্তু ওটা মেন করে। আর কোথাও একটা স্কুলের এনভায়রনমেন্টটা অনেকটা হেল্প করতো সব কিছুতে। কালচারালি ভীষণভাবে ইনক্লাইন্ড একটা স্কুল, ফিউচার ফাউন্ডেশন স্কুল। আর এখন তো আরো সেই মানে ওই পথ আরো এগিয়ে গেছে আর কি, আরো কত কিছু হয়েছে। ওই টাইমটা তো ইনফ্যাক্ট বাচস্পতি বলো, প্রতীক, দ্যাট আর গুড মিউজিক, ঋতবান বাজাতো তখন। হ্যাঁ, রিত হচ্ছে আমার থেকে এক্স্যাক্টলি 5 বছর ছিল। সো বাচ্চা ওর ক্লাসমেট ছিল, প্রতীকও সেম প্রতীক হচ্ছে 1 বছরের সিনিয়র, প্রতীক 1 বছর সিনিয়র, এক্স্যাক্টলি। হ্যাঁ, ওদের গ্যাংটা ছিল আমাদের পরে, ওরা প্রচুর গান বাজনা করেছে এবং সেটা কিন্তু করে এসছে। এখন আমি একজনের সাথে বাজাই, সৌপ্তিক বলো, যে ভায়োলিন বাজে, তো
তারপরে অনেকের সাথে আছে সত্যি আমার স্কুলের জুনিয়র। আচ্ছা, তো ওরও একই কথা যে এনভায়রনমেন্টটা খুব কন্ডিউসিভ, যে কারো কোনো প্যাশন থাকলে সেটা ফলো করে, সেই স্পেসটা তৈরি করে দেওয়া। হ্যাঁ, And Fuji Foundation has always been that kind of an institution, একদম সাপোর্টিভ ছিল। মানে আমরা একদম, এসেছি, প্রচুর একদম। কনসার্টস অ্যাটেন্ড করেছি ওখানে। ঠিক। ওটা আমার মনে হচ্ছে ছোটবেলা একবার ওটা রশিদ খানের একটা ক্লাসিক্যাল রিসাইটাল কে কজন পায় স্কুলে এটা দেখতে, কজনে শুরু করে জাস্ট হচ্ছে, আমরা গিয়ে দেখছি। ইমার্সিভ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, সো এরকম অনেক কিছু হতে থাকতো। আর্ট এক্সিবিশন হতো আমাদের কোনো গ্যালারিগুলোতে, আমি শিওর এগুলো এখনো আরো আরো হচ্ছে আর কি। হ্যাঁ, খুব লাকি, ডেফিনেটলি খুব লাকি। স্কুলের পরে হুম, যখন তুমি মানে কমার্শিয়ালি মিউজিক পড়া শুরু করলে, ফুল টাইম। ফুল টাইম মিউজিক, এবং তোমার জীবিকা, জীবন যাপন তো তোমার মিউজিকই ছিল, জীবিকাটাও যখন মিউজিক, যখন জীবিকা তৈরি হলো, জীবিকা হলে আমাদের থট প্রসেস অনেক চেঞ্জ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ, কিছু ক্ষেত্রে মানে ইউ আর মেকিং ইউর প্যাশন ইউর প্রফেশন, সেটা একটা বড় পাওনা। বটে। কিন্তু যখন গথে আমরা ঢুকে যাই, গতানুগতিক জীবিকার হিসাবে, you start doing music couple of years down the line, have you felt যে আমি যেটা চাইছি সেটা হচ্ছে না বোধহয়? Actually সেটা না, হয়তো আমার মনে হচ্ছে যে আরো অনেক বেশি কাজ দরকার, যথেষ্ট কাজ হচ্ছে না, যথেষ্ট প্রজেক্টস হচ্ছে না, সেই ফেস গুলো কোনো হচ্ছে না। ফ্রাস্ট্রেটিং হয়ে যায় কিন্তু, মানে when you try to pioneer it especially. See, pioneering it was never my concern, বা আমার সাথে যায় আসে না খুব একটা। মানে আমি নিজের জীবনটা আলটিমেটলি কিভাবে কাটাতে চাই এটা বেশি ইম্পর্টেন্ট। এবং হ্যাঁ, মানে এই যে এখন কিছু করতে চাইছি, আই ওয়ান্ট টু গিভ ব্যাক টু দ্য সিন, বিকজ আই ফিল দ্য সিন হ্যাজ গিভেন আ লট টু মি। মানে আজকে আমি কলকাতা শহর ছাড়িনি, বিকজ আমার এই শহরের থেকে কাজ করতে অনেক আনন্দ হয়, এবং পয়েন্ট ইজ এই শহরে থেকে দেশ বিদেশে কাজ করে আবার ফিরে আসতে ভালো লাগে। তো পাইনিয়ার করবো বলে তো গান বাজনা করিনি, ভালোবাসি বলে গান বাজনা করেছি। তো অফকোর্স আপস অ্যান্ড ডাউনস থাকে, সেটা সবসময় সবার থেকে সবসময় শুনেছিলাম, এবং আমি আই ওয়াজ রেডি ফর ইট অলওয়েজ। কিন্তু হ্যাঁ, অফকোর্স চাপের সিচুয়েশন অনেক ছুটি হয়েছে আর কি। তো সেটাকে কি করে ডিল করা, ক্রাইসিস ম্যানেজমেন্ট করা, ওই মানে কিপিং দ্য ফেথ, ওটা খুব ইম্পর্টেন্ট। কখনো ফেটাল জায়গায় আছে, মানে হ্যাভ ইউ লাইক needed to get help and stuff like that? নট ইয়েট, সেটা ঘটে। আমি তুমি চাপলেস থাকো জেনারেলি, আমি মিউজিকটা আছে তো, মিউজিকটাই কোথাও একটা হেল্প খুব করে। থেরাপিউটিক, মিউজিক ইন ইটসেলফ ইজ ভেরি থেরাপিউটিক। That's my point. মিউজিকটা থেরাপির কাজ করে, এবং আমি লাকি ওই দিক থেকে যে যাদের সাথে বসে গান বাজনা করি তাদের সাথে মানুষ হিসেবে খুব ভালো জেল করি আমি। সেটা না করলে আমি হয়তো অতটা গান বাজনার সাথে করতাম না। সেটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, যে কাদের সাথে মিউজিক করছি, কারণ আগে প্যাশন যেটা সেটাই করছি, তো সেরকম লোকজনই চাই যাদের সাথে মিলছে কোথাও একটা গিয়ে আর কি। তো হ্যাঁ, এবং আমার কিছু ভালো বন্ধু বান্ধব আছে, আমার ফ্যামিলি, আমার মানে সেটা যদি আমার কাজিনসদেরও দেখি, তাদের সাথে একটা বন্ড আছে। সো ওইগুলো সবসময় হেল্প করে আর কি। কোথাও একটা যে লোকজন, বন্ধু বান্ধব বা কাছের লোকজন যাদের সাথে কথা বলা যায়, বা যাদের কাছে যাওয়া যায় কখনো মেন্টালি ডাউন থাকলে, সেটা খুব হেল্প হয়। এটা খুব ইম্পর্টেন্ট, ইনার সার্কেল যেটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। শুভজিৎ দার বিচ্ছেদটা কিভাবে হ্যান্ডেল করেছিল লক্ষ্মী স্যার অ্যাজ এ ব্যান্ড? অ্যাকচুয়ালি ও তো যখন যখন যাবে ডিসাইড করলো, তার আগে থেকে আমরা তো তৈরি হলো, কারণ ও যাওয়ার 6 মাস আগে বললো যে এবার সো উই নিড টু প্রিপেয়ার। তো তখন সায়ক ফাঁকা ছিল না, তো সায়ক তো ওর আগের মুখলেস ছিল, মানে সায়ক ছাড়বে বলে শুভজিৎ এলো, শুভজিৎ ছাড়বে বলে আবার সায়ক এলো। সো দ্যাট ওয়াজ দ্য ন্যাচারাল ডিরেকশন of events, because মানে আর কাকে বলতে হবে, it made a lot of sense. কিন্তু ওই মানে আলটিমেটলি একটা সুবিধা হচ্ছে যে লোকজন ব্যান্ডে Disturbing, Geo, you're getting very disturbing.
হ্যাঁ। না, একটা সমস্যা হচ্ছে আমাদের পাড়া একটু সবই নেটওয়ার্ক সমস্যা আছে। নেটওয়ার্কটা এখনো ঠিকঠাক আছে, বাট আমি জানি না কেন এত ও জানাতে চাইছে আমি কত ডেটা ইউজ করেছি এখন। ও আচ্ছা, ওটা বারবার বলছে তো। বলছি হ্যাঁ, তো ডেটা তো নেওয়া হয়। মানে তুমি পয়সাটা দিয়ে ডেটা তুমি ভরছো, তো ইউ উইল ইউজ ইট অ্যাজ পার ইউর উইমস এন্ড ফ্যান্সিস। কিন্তু ও বলবে যে না তুমি এত করছো তো ওটাই যে আমি খুব লাকি, যে আমরা খুব লাকি কোথাও যে সবাই ব্যান্ডটাকে খুব ভালোবাসে, ঠিক আছে। সে এখন আর ব্যান্ডে থাক কি না থাক, ওই যে একটা কানেক্ট বা ওই ভালোবাসাটা আছে, ওটা খুব ইম্পর্টেন্ট। এবং মানে আনলাইক আমি বিদেশে যেরকম দেখি যে বড় বড় ব্যান্ডের সে 40 বছর আগে ঝগড়া হয়েছে, এখনো মুখ দেখা দেখি বন্ধ। লাকিলি আমাদের কখনো সেটা ফেস করতে হয়নি, মানে টাচ আপাতত কাট পেলাম না বলে মাথা দিয়ে ইয়ে করলাম যে এই তুমি ইয়ে করো। সো ওটা একটা আই ফিল ওটা একটা খুব পজিটিভ ইয়ে। অফকোর্স কেউ ব্যান্ড ছাড়লে, আর স্পেশালি এতদিনের মেম্বার, ওটা তো খুব দুঃখ। ইনফ্যাক্ট ফার্স্ট যখন সায়ক ব্যান্ড ছিল ওটা হ্যান্ডেল করতে আমার অনেক বেশি অসুবিধা হচ্ছিল, কিন্তু তখন অনেক বাচ্চা। শুরুতে সময় একটু প্রিপারেশন টাইম নিয়েছিল আমরা, আছে ঠিক আছে এটা বলতে চলেছে, সেটা অ্যাকসেপ্ট করা, কি করা যেতে পারে, এইভাবে প্ল্যান ব্লা ব্লা ব্লা। সেই সময় কেমন আছে সব রেকর্ড হচ্ছে, তখন ডিসাইড করা আছে সায়ক এলে তাহলে ওই অ্যালবামটায় হচ্ছে 3টে গান শুভজিতের গলা, 5টা গান সায়কের গলায়। তো সেইগুলোকে আবার রেকর্ড করা গেল, বিকজ দ্যাট মেক সেন্স না যে ভোকালিস তার গলায় বেশি দাম থাকা উচিত। ইনফ্যাক্ট সেই নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করছে তাহলে ওই 3টে গান ওর গলায় কেন, কারণ ও খেটেছে, মানে অ্যালবামটার পিছনে প্রচুর খেটেছে, অবভিয়াসলি ওর গলা থাকে 3টে গান। রাজীবদার অঙ্কটা কোথা থেকে মিলল? রাজীবের অঙ্কটা হচ্ছে যখন সায়ক অন্য শহরে থাকছে, অনেক সময় ও মানে হতো আমার মনে আছে দিল্লির থেকে ফ্লাই করে এসে কল্যাণে গিয়ে, না কল্যাণী না দুর্গাপুর, তারপর শ্রাবণপুর শো করে ফিরে আবার কলকাতা ফিরে আবার ফ্লাই করে দিল্লি। তো ওরা একটা ভয়ানক মানে সামলাতে খুব অসুবিধা হচ্ছিল। তো একটা পয়েন্টে দেখলাম অনেকগুলো শো মিস হয়ে যাচ্ছে। তো তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, কয়েকটা শো কি আমরা যখন একটা রিপ্লেসমেন্ট ভোকালিস্টে ট্রাই করে দেখতে পারি। তখন রাজের কথা মাথায় এলো, কারণ এক হচ্ছে রাজের ভোকাল টেক্সচারটা ওই খুব হাই, যেটা শুভজিতের হচ্ছে। আমি জাস্ট বলতে যাচ্ছিলাম একটা কিন্তু রেসেম্বলেন্স আছে, কারণ দুজনেরই বলা কথা বলা স্পিকিং ভয়েসও সরু, যেটা আমাদের হাই নোটস অনেক বেশি। আমাদের গানেরও কিন্তু খুব উঁচু, তো ওটা হওয়া দরকার ছিল। সায়ক ওটা গলাটা ওটা না হওয়া সত্ত্বেও ওটা অ্যাচিভ করে নিত আর কি। ন্যাচারালি ও যে খুব উঁচু গলা তা নয়, কিন্তু ওটাও রেয়াজ করে করে ওটা করা, কিন্তু ওটা একটা সুবিধা ছিল। আর তারপর এমনি রাজের গান খুব ভালো লাগতো, ইলিয়াসের সাথে গান সবসময় ভালো লেগেছে আর কি। তো সেই জন্য ওকে বলা আর কি। এবং একটা সিমিলার এজ গ্রুপ, আর উই ক্লিকড অলসো। আমি মানে কোথাও কোনো অংশে আমার কাছে লক্ষ্মী ছাড়ার ইম্পর্টেন্সটা যতটা ওর কাছে কোনো অংশে কম না, আসলে বোধের ক্ষেত্রেও তাই। তো ওটাই খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা মানুষ মনে করবে এটা আমার ব্যান্ড। যখন ওটা হয় আই থিঙ্ক দ্যাট ইজ অল ইউ নিড। তারপরে তুমি ওটা চালিয়ে যেতে পারবে আর কি, ওটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের কাছে ওটা সবসময় এটাই ছিল, এবং আমরা ওইভাবে কাজ করি যে সবাই গান বানাচ্ছে, সবার এলিমেন্ট। এবার কি হয়, এইগুলো অনেক রকমের আলাদা আলাদা ব্যান্ডে আলাদা রকম ভাবে হয়। কিছু ব্যান্ডে হয় একজনই গান বানায়, একজনই সবাই অ্যারেঞ্জ করছে, বা একজনই অ্যারেঞ্জ করছে অন্যরা গান বানাচ্ছে, এরকম। আমাদের সবটাই সবার, শুধু লেখে অনির্বাণ। ছোটবেলার থেকে অনির্বাণ লেখে, কারণ অনির্বাণকে মিট করার আগে আমরা নিজেরা বাকিরা যা লিখছিলাম আমাদের ভালো লাগছিল না কারণে। We didn't like what we were writing because we knew what good words বা লিরিক্স বা যাই বলি সেটা শব্দ, ভালো শব্দ কি আমরা জানতাম, কিন্তু সেটা লিখতে পারছিলাম না, কিছুতেই হচ্ছে না। তো সেটাই। তখন অনির্বাণের সাথে দেখা হচ্ছে, তখন ক্লাস 11, তখন অনির্বাণ হচ্ছে ইংরেজি কবিতা টবিতা লেখে, আমিও তো বলতে একটু বাংলা লিখবি। তারপর বাংলা লেখা শুরু করলো, এবং তারপর সেখান থেকে আস্তে আস্তে বলি ব্যান্ডটা জয়েন করার। তো ওইটাই হলো একটাই জিনিস যেটা মানে অ্যাপার্ট ফ্রম দ্য ইনস্ট্রুমেন্টস, ওটা হচ্ছে একমাত্র জিনিস যেটা বাজাচ্ছে বাইরে, যে ওরই লিখবে কম্পোজিশন, অ্যারেঞ্জমেন্ট সবাই। যে যখন কেউ একটা বেসিক কম্পোজিশন নিয়ে সবাই মিলে বসে বাজিয়ে বাজিয়ে অ্যারেঞ্জ করলাম।
সো যেহেতু সবাই মিলে কাজ করি আমরা, সেই কারণে ওটার একটাই ফ্লিপ সাইড হচ্ছে অনেকটা টাইম লাগে সব কিছু করতে। আচ্ছা এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না, আচ্ছা না এটা আছে এই গানের এই। সো বাট দেন ইউ নো আই মিন দ্যাটস সোলটা ওটা দিয়ে ক্রিয়েট হয় আমার মতে। উই আর ইউজ টু দ্যাট। ঠিক আছে, আগে ছোটবেলা ভাবতো না এটাই ঠিক পথ, ঠিক পথ বলে কিছু না, তোমার পথ, তোমার পথটা কি। সো আমরা ওইভাবেই ইউজ টু, আমরা ওইভাবে সবসময় ওইভাবেই ইউজ টু। আর মানে আমরা সবসময় বন্ধু বান্ধব আগে পরে ব্যান্ড এইভাবেই শুরু করেছিলাম। লাকিলি আজকের দিনে ওই বন্ধুত্বটা আছে, মানে আজকে ওদিকে আমি অনেকদিন চিনি, কিন্তু ওর সাথে বন্ধুত্ব আরো হয়ে গেছে ব্যান্ডের পরে। রাজের সাথে তো পরে আলাপ, বাট দেন ইউ নো মানে সেখানেও বন্ধুত্বটা আছে এতটা বেশি, মানে পরে আলাপটা ম্যাটারই করেনি আর কি। সো ওটা একটা খুব ইম্পর্টেন্ট। আর আমরা খুব সিমিলার এজ গ্রুপ, মানে আমাদের ব্যান্ডে সবাই হচ্ছে আর্লি 40s, সব ওই 80s এর জন্ম আর কি, আর্লি 80s এর প্রপার মিলেনিয়াল। একদম মিলেনিয়ালস। সো সেটাও একটা সুবিধা হয় হয়তো, জানি না, যে একটা হয় সিমিলার সময়ে বেড়ে ওঠা, সবকিছু ইনফ্লুয়েন্সেস গুলো অনেকটা ইনফ্লুয়েন্সেস জীবনের কোন জায়গাতে আছি, দর্শনটা আমার মতে মিলে একটা টাইমের জন্য কোথাও একটা ফিলসফি অফ লাইফটা সিমিলার। নস্টালজিয়া গুলো সিমিলার ওয়ার্ক করে। আর খাওয়া দাওয়া আই এম শিওর বাইন্ডস ইউ অল টুগেদার। অফকোর্স আমি খেতে খুব ভালোবাসি, অধিও তাই, রাজও তাই, দেবাও তাই। কিন্তু দেবা এখন অনেক কন্ট্রোল থাকবে। দেবার মাঝে একটা সময় ওরা 35টা 40 কিলো ঝরিয়েছে। ঠিক আছে, সো ও খাওয়া খুব পার্টিকুলার আর কি। সো হ্যাঁ, বিদেশে গেলাম কি কোনো একটা অন্য শহরে গেলাম, সেখানে কি খাবার আছে ওটা খোঁজাটা খুব ইম্পর্টেন্ট। মজার ওটা একটা সবসময় রয়েছে। এই দেবাদের সঙ্গে এটা হয় না যে মানে when দেবাদার is coming down, you know, gets you all food and অনেক সময় আমরা তো রিহার্সও করি। ওর অফিসে একটা ঘর আছে যেটা মিউজিক রুম, ওটাই আমাদের রিহার্সাল। আচ্ছা আচ্ছা। যেহেতু একটা পুরো এম্পায়ার চালায়, সো ওকে সারাক্ষণ মিটিংস এর মধ্যে থাকতে হয়। আর ইউনো মানে সুবিধাই হয়। ওখানে গেলাম, ওটা আমাদের রিহার্সাল পয়েন্ট, ওখানেই সব হচ্ছে। তারপর ও চলে গেল ওর মতো মিটিং, আমরা নিজের অন্য কাজে চলে গেলাম। সো হ্যাঁ, অনেক সময়ই হয় যে লাঞ্চ কি ডিনার যাই, যে টাইম অফ দ্য ডে কাজ করি আমরা, সেটা এদের চাউমান কি আও থেকে হচ্ছে আওয়াজ, সবাই আওয়াজ বলে আমি ভাষার অপভ্রংশ। সেটাই। এখান থেকে বেরিয়েই একটা সুন্দর আউদ আছে, ওখানে আমি অনেকদিন যাইনি। পাড়ার মোড়ে, পাড়ার মোড়ে রয়েছে। আর একটু আর এই মোটামুটি 5 মিনিটের মধ্যে এটা চাউমান আছে। সেটাই মজাদার। তো এটা আমি অনেক মিউজিশিয়ানস, 90% অফ দ্য মিউজিশিয়ানস যাদের সঙ্গে মিশেছি, জেনেছি, তাদের কাছে কিন্তু সবসময় রিলেশনশিপস আর ভেরি ইম্পর্টেন্ট। তুমি এই কথাটাই বললে, সবার পথ পুরো মিলে গেছে, বন্ধুত্বটাকে বেশি জায়গা দেওয়া, রাদার দ্যান বিং টু প্রফেশনাল। এরকম নাকি তুমি কেয়ারে সামলাচ্ছ, ড্রামার গিটারিস্ট নো, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। সবার একটা মিলিত প্রচেষ্টায় জিনিসটা হচ্ছে। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট ফর দ্যাট থিং টু ওয়ার্ক আউট। অফকোর্স আমাদের ক্ষেত্রে তো তাই, মানে ডেফিনেটলি থিংক সো। আই মিন ইটস বিন 30 ইয়ার্স, এখন 30 বছর দেখে। সো বিনো ভাই সেটাই। এখন নতুন প্রজন্ম আমাদের ওই সময়ের গানগুলো কিভাবে নিচ্ছে আর নিচ্ছে কি? হ্যাঁ, যারা ভালোবাসে তারা তো ভালোবাসে। যেটা মজা হয়, অনেক সময় হয়তো বেশ কিছু কলেজে বাজাতে যাই, যেখানে লোকের ব্যান্ডটার নাম জানে, কি যারা বাংলা ব্যান্ড ওই ক্রাউডটা চেনে আমাদের, কিন্তু যারা নয় সেটা তারা জানে না। তারা কিউরিয়াসিটি বশত এবং ফেস্টগুলো দেখতে আসছে। সেই ক্রাউডটা জয় করাটা একটা খুব একটা মজার জিনিস, আর সেটা আমরা করি সবসময়। তো সেটা খুব এক্সাইটিং, ওটা একটা কিক কোথাও একটা, তো নতুন গান ওদের কাছে সব, বাট মেকিং দেম রিঅ্যাক্ট টু দ্যাট, আই থিংক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হেভি ব্যাপার, এটা সিরিয়াসলি, মানে ইউ অল নো দ্যাট ইউ হ্যাভ গট ফলোয়ার্স, সেট অফ পিপল হু অলরেডি লিসেন, হোয়াট আর দ্য ওয়ান্স হু ডোন্ট। এটা মজা লাগে তাদের কাছে তো লাইভ শোটা অতটা এক্সাইটিং হয়। বুঝলাম। তাহলে এখন ইমিডিয়েটলি কি চলছে লাইফে? ইমিডিয়েটলি এখন যেটা চলছে হচ্ছে লক্ষ্মী ছাড়ার লাস্ট অ্যালবামের একটি মিউজিক ভিডিও ইমিডিয়েটলি হবে, সেটা একটা। আমরা ইউটিউবে এখন অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবো, যেটা হওয়া হয়নি এতদিন। প্লিজ। তো
তো সেগুলো এখন পর সেই কাজগুলো যাতে রেগুলার গানপত্র বার করা যায়, কারণ লোকে ছাড়া অলরেডি 60খানা গান আছে। So that's a lot of songs. So কিছু আবার রেজারেক্ট করা, রিইনস্টেট করা উচিত আমার মতে। প্লাস একটা প্ল্যান হচ্ছে ছোট আনপ্লাগ সেশন সেখান থেকে ও জিনিসপত্র আপলোড করা। সো এখন একটু জিনিসপত্র ওটা করা লোকে যারা, প্লাস নতুন গান তো আছেই, সেগুলোকেও বার করা। তো কনস্ট্যান্ট একটু জিনিসপত্র রিলিজ করতে পারবে, এটাই ইচ্ছে। আর এছাড়া নিজের পার্সোনালি আরো অনেকগুলো প্রজেক্ট আছে। অফকোর্স 3 সিরিজ আছে অস্ট্রেলিয়ার, আর ইন্ডো অস্ট্রেলিয়ান ব্যান্ড আমাদের, সেটার সাথে যাওয়া আছে হলো অস্ট্রেলিয়াতে সামনের বছরে মার্চ এপ্রিল টাইপের। এছাড়া পুজোতে ইউএস কানাডা লোক, এছাড়া এগুলো রয়েছে ট্যুর ওয়াইজ। এছাড়া আমার একটা নতুন প্রজেক্ট যেটা হচ্ছে সব আমার কম্পোজিশন ইনস্ট্রুমেন্টালস, জিসি অ্যান্ড দ্য জায়ান্টস বলে, রেকর্ডিং চলছে, ওটাকে শেষ করা। তারপর আমার একটা রেগে প্রজেক্ট আছে, সেইটার গানগুলো রেকর্ড করা। সো অনেক কিছু এই বছর শেষ করতে হবে, দ্যাটস দ্য প্ল্যান। নাহলে কি হচ্ছে, ওই করতে হবে সংখ্যাটা অনেকটা বেড়ে যাচ্ছে, করতে হবে। ওইটা এই বছর পড়ে ফেলতে চাইছো। ওকে, বাট জিসি এন্ড দ্য জায়ান্টস কবে হিট করছে? দেখছি রেকর্ডিং শেষ করে দেখি এই বছরের শেষের মধ্যে কিন্তু প্লিজ রেকর্ডিংটা শেষ হয়ে যায়, তাহলে একটা অ্যালবামটা বার করার মতো জায়গায় থাকবে। সাউন্ডস গুড। মানে 2025 মোটামুটি প্যাক ব্যস্ত আছে ফর গাবু অ্যান্ড লক্ষ্মীছাড়া। গ্রেট নিউজ, দ্যাট ইজ অ্যামেজিং নিউজ। কারণ তোমরা যত বেশি কাজ করবে, নতুনরা তত বেশি কাজ করার স্পিরিট পাবে, আই ফিল। আশা করি। হ্যাঁ, মানে সেটা তো ভালোই, আর নিজেদেরও ভালো লাগে না কাজ করতে। এক্স্যাক্টলি। আর আরো শোজ কিউরেট করার এটাও প্ল্যান আছে। এটা তো ভীষণভাবে আমার এটা ভালো লাগার জায়গা, কারণ আই হ্যাভ বিন আ পার্ট অফ ইউ এন্ড আই হ্যাভ সিন ইউ ওয়ার্ক টুয়ার্ডস ইট। কারণ এটা না অনেকটা মাঝখানে হয়ে গেছিল বিফোর অ্যান্ড আফটার। মানে বাংলার মিউজিক সিন বিফোর একরকম, আফটার একরকম। ব্রিজটা থাকাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পিপল উইল ক্যারি ইট ফরওয়ার্ড। সিন আলাদা হবে, কিন্তু আমার ওইটাই বক্তব্য, সিনটা চলুক, আলাদা হোক। যারা কাজ করছে কাজ আরো বেশি লোকের শোনার অপশন থাকা উচিত। এই লাইভ শোতে নিজের গান এইটা অনেক বেশি হওয়া দরকার। তো ওটার পিছনে অনেকে কাজ করছে, আমিও কাজ করছি। সংখ্যাটা আরো অ্যাটলিস্ট 10-20 গুণ বেড়ে যাক লোকজনের যারা এই কাজগুলো করতে চায়। একদম সেটাই চাই। একদম ক্রিয়েটিং মোর সোলজার্স ফর দ্য প্রসেশন। সোলজার তো বলবো না, আই উড সে এই ব্রিজের কথা বলবো, ওই ব্রিজগুলোই তৈরি করা ছাড়া কিনা বয়ে নিয়ে যাবে ব্যাপারটা, আগে অব্দি নিয়ে যাবে। কুল, সাউন্ডস ফ্যান্টাস্টিক। আর গাবুদা ভেরি বিজি ছিল, আমাদের তো অ্যাজ ইউজুয়াল একটু টাইমের ফটোমটো হয়। আমি প্রলং করবো না, এটা ভালো একটা সুন্দর গল্প হলো, বেশি লম্বা নয়, স্মুথ হলো। আর জিন্দগি বাড়ি হনি চাই, লম্বি নেই বাবু মশাই। সো উই উইল এন্ড দিস আড্ডা অন দিস নোট with GC, the Giants, the Gabus, the Lokhicharas and many more. It's a delight to sit in front of this person and to talk to him. আর আমরা চাইছি যে এরকম সেশনস আরো হোক, যখন অনেক কটা কাজ হবে মাঝখানে একটু ওই কাজগুলো নিয়ে আড্ডা আলোচনা হবে। ওকে গাইস, তাই তো? যাওয়ার আগে হচ্ছে নতুন গান শুনুন, লোকাল আর্টিস্টদের নতুন গান শুনুন। প্রচুর কাজ হচ্ছে, তার জন্য কোনোদিনও ভাববেন না যে আগে হতো এখন হয় না, এখন আরো বেশি হতে হয়। একটু খুঁজে নেবেন, চারিদিকে অনেকে অনেক রকম কাজ করছে, এটাই হতে পারে। চলো, cheers, signing off, tadas.